বর্তমানে আমাদের জনসংখ্যার বেশিরভাগ জুড়ে রয়েছে তরুণরা, কিন্তু একটা দেশে কোটি কোটি তরুণ থাকা মানেই যে সেটা মানব সম্পদ এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং সেটা অনেক ক্ষেত্রে বিপদের কারণ হতে পারে যদি তরুণদের মধ্যে কাজের দক্ষতা না থাকে। নানা প্রতিকূলতার কারণে আমাদের তরুণরা প্রায় সময়ই পিছিয়ে পড়ছে। না, আমরা কোনোভাবেই তরুণদের পিছিয়ে পড়া দেখতে চাই না। আমরা তরুণদের পাশে থাকতে চাই, তরুণদের কথা বলতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে তার যদি দুবেলা খাওয়ার মতো টাকা না থাকে তাহলে সে কোথায় যাবে, কাকে বলবে? সে কি না খেয়ে থাকবে? এটা এমন এক কষ্ট যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে এটা কাউকে বলাও যায় না। এরকম না বলা কথা বা কষ্টগুলো এখনও কিন্তু সমাজে কিছু মানুষ ঠিকই শুনতে পান। সেরকমই কিছু মানুষ আমরা খুঁজে পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নাম প্রকাশ না করে কিছু পোস্ট, ঘটনার শুরু সেখান থেকেই, যাত্রা শুরু মানবিক কিছু মানুষের। এই বছরের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারির দিকে বিশ্ববিদ্যালয়ের একটা পেজে নাম প্রকাশ না করে কিছু শিক্ষার্থী লিখছিলেন যে মাসের শেষ দিকে এসে তাদের হাতে কোনো টাকা থাকে না, তখন তারা না খেয়ে থাকে অনেক দিন হচ্ছে এক বেলা খায়, দুই বেলার খাবার এক বেলা ভাগ করে খায়, এরকম করে তারা দিনানিপাত করছিল। তো এই কথাগুলো তারা যখন পেজে লিখছিল ওগুলো আমি দেখছিলাম, আমার খুব খারাপ লাগছিল। তো আমি একটা পোস্ট করলাম যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি না খেয়ে থাকেন, টাকার অভাবে না খেয়ে থাকেন, যেন দয়া করে আমার সাথে যোগাযোগ করে, প্রয়োজনে আমি আমার খাবারটা ভাগ করে খাবো। তখন আমার এই পোস্টটা দেখে আমার একজন শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক রেজাউল করিম স্যার আমার সাথে যোগাযোগ করলেন, আমাকে বললেন যে তুমি যে উদ্যোগটা নিছো, কেউ যদি তোমার সাথে যোগাযোগ করে আমিও ওটাতে হেল্প করব। এটা আমার আত্মবিশ্বাস ছিল যে এই ধরনের ভালো কাজগুলো কখনো অর্থের জন্য কিংবা ফান্ডের জন্য কখনো আটকে থাকবে না। তো আমার শিক্ষার্থীরা সে সময় তারা সব জায়গায় খোঁজ নিয়েছে এবং এই ধরনের ছাত্র বা শিক্ষার্থীরা কোথায় আছে তারা সেটা খোঁজ করে বের করেছে। তবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করেছি তাদের পরিচয়টা সবসময় গোপন থাকবে এবং পরিচয়টা গোপন করবে এবং শুধু একটা খাতায় লিখে তারা খেয়ে যেতে পারবে এবং আমরা একটা পর্যায়ে গিয়ে তাদের খাবারের বিলগুলো আমরা পরিশোধ করে দেব। প্রথমে সরাউদ্দি হলে একটা খাতা রাখলাম এবং ফেসবুকে পোস্ট করলাম, কারো যদি খাবারের সমস্যা থাকে যেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করে। তো আমরা খাতা রাখার পরে দেখলাম এবং আরও একটা তথ্য দিলাম যে হলে আমরা একটা খাতা রাখছি, ওখানে যে কেউ চাইলে যেদিন যার কাছে টাকা থাকবে না সে খাতা স্বাক্ষর করে খেতে পারবে। এই পর্যন্ত আমাদের এই প্রকল্পের আওতায় প্রায় 500 এর উপরে স্টুডেন্ট এর সহযোগিতা পাচ্ছে এবং আমরা আশা করতেছি যে আমরা যদি আরও কিছু সহযোগিতা পাই বা প্রশাসনের কিছু সহযোগিতা পাই তাহলে আমাদের এই প্রকল্পটা আমরা আরও বর্ধিত করতে পারবো। আমরা এইভাবে পর্যায়ক্রমে মেয়েদের হলেও খাতা চালু করলাম, এভাবে চলছে আর কি আমাদের প্রজেক্টটা। এবং আমরা এটা ভাবছি এটা একটা সংকট, এই সংকট থেকে আমাদের উত্তরণ দরকার, আমরা এটার নামকরণ করেছি উত্তরণ। এই খাতাগুলোই এখন মানবিকতার প্রতীক হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একের পর এক আবাসিক হলগুলোতে মানবিকতার খাতাগুলো খুলে যাচ্ছে অসহায় শিক্ষার্থীদের জন্য। উত্তরণ সংস্থাটি যে কার্যক্রমটি শুরু করেছে এটি আসলে সাধুবাদ জানানোর মতো, কারণ ইউনিভার্সিটিতে এমন কিছু স্টুডেন্ট বা আছে যারা আসলে নিজেদের খরচটাই অনেক কষ্ট করে বেয়ার করে। তো মাঝে মধ্যে ওদের কাছে চলার টাকা বা খাওয়ার টাকাটাও আসলে থাকে না। তো তখন এই যে কার্যক্রমটি চলছে এটা মেয়েরা খুব ভালো করে এটা দেখলাম যে তাদের খুবই উপকার হচ্ছে। আপাতত 4টি আবাসিক হল আমাদের এই সেবাটি চালু রয়েছে এবং আমাদের পরিকল্পনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হলে আমাদের এই সেবাটা যেন চালু করতে পারি। আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ক্ষেত্রে নজর দেওয়া উচিত, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা শিক্ষকরাও এই ধরনের উদ্যোগে সহায়তা করা উচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্তরণ নামের এমন দৃষ্টান্ত আমাদের অনেক কিছুই শেখায়, যে শেখাটা সব সময় বই পড়ে সম্ভব হয় না। এটা শিখে নিতে হয় মানবিকতা দিয়ে। আমাদের একটা ভবিষ্যৎ একটা পরিকল্পনা রয়েছে, আমরা শিক্ষার্থীরা সবাই মিলে একটা আলোচনা করেছি যে তাদেরকে কিভাবে আত্মনির্ভরশীল করা যায়, যে
তারা নিজেরা গ্রাম থেকে যারা উঠে আসে অনেক সময় আর্থিকভাবে সমস্যায় থাকে, তাদের এই সমস্যাগুলো থেকে যে উত্তরণের জন্য আমরা উত্তরণ সবসময় কাজ করে যাব। অনেক টাকা খরচ করে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ করে কেন উদ্যোক্তারা ব্যর্থ হচ্ছে? এর একটি কারণ হচ্ছে এসব প্রযুক্তির পেছনে যে পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয় সে পরিমাণ মুনাফা উঠে আসে না। তাহলে এইসব প্রযুক্তি নিয়ে বিশেষজ্ঞরা এত এত যে কথা বলছেন, তাতে কি লাভ হচ্ছে? এর কি কোনো সমাধান নেই? অবশ্যই সমাধান আছে। সেরকমই একটি সমাধান খুঁজে বের করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজের শিক্ষক ডক্টর শাহাবুদ্দিন। বায়োফ্লকের পর ঘরের ভেতরে মাছের চাষে সর্বাধুনিক প্রযুক্তি আসে রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেম, সংক্ষেপে যাকে বলা হচ্ছে রাস। সারা বিশ্বে এই প্রযুক্তি দিয়ে মাছ চাষ করে উদ্যোক্তারা রীতিমতো বিপ্লব ঘটাচ্ছেন, কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টো। কেন সেটা? সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক ডক্টর শাহাবুদ্দিন নিজেই রাস পদ্ধতিতে মাছ চাষের একটি সেটআপ প্রস্তুত করেছেন, যেখানে তিনি দুটো বিষয় পাশাপাশি রেখেছেন। একদিকে বিদেশ থেকে আমদানি করা রাস প্রযুক্তির সেটআপ, অন্যদিকে দেশীয় পদ্ধতিতে তৈরি রাস প্রযুক্তির সেটআপ। আর তাতে দেখা যাচ্ছে দেশীয় পদ্ধতির রাস প্রযুক্তিতে খরচ অনেক কমে আসে। এভাবে খরচ কমাতে পারলে রাস প্রযুক্তিতে মাছ চাষে উদ্যোক্তারা লাভবান হতে পারবেন বলে আশাবাদ ডক্টর শাহাবুদ্দিনের। আমরা ছাত্রছাত্রীদেরকে পুঁথিগতভাবে আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিখিয়ে থাকি, কিন্তু বাস্তব হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ নেই। তারই একটি অংশ হিসাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একুয়াকালচার বিভাগ এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন আমাদেরকে অর্থায়ন করে। আমরা রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেমটাকে কিভাবে বাংলাদেশে তৈরি করা যায়, খরচ কমিয়ে আনা যায় এবং মাছ চাষে সেটাকে লাভবান করা যায়, এই বিষয়ে কাজ করছি। আমরা মূল যে কম্পোনেন্ট, রাসের অনেকগুলি কম্পোনেন্ট আছে, অনেকগুলি মেশিনারিজ আছে, আমরা অধিকাংশ মেশিনারিজগুলি আমরা দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছি। এক। দুই হলো আমরা দেশীয় প্রযুক্তিতে দেশীয় লোকবলকে ট্রেন আপ করে তাদেরকে দিয়ে এটি সেট আপ করেছি এবং এটির ম্যানেজমেন্টও তারা করছে, যার কারণে আমি যদি বিদেশ থেকে একটি প্রযুক্তি আনি তার চেয়ে অর্ধেকেরও কম মূল্যে আমি দেশীয় প্রযুক্তিতে ব্যবহার করতে পারবো। বিদ্যুৎ খরচ এখন অন্যান্য যে ক্ষেত্রে যে পরিমাণ হয় তার 1/3 লাগবে আমাদের এই প্রযুক্তির মধ্যে। ডক্টর শাহাবুদ্দিন মাছ চাষের আধুনিক প্রযুক্তি বিষয়ে পুঁথিগত জ্ঞান দিয়েছেন ছাত্রছাত্রীদের, কিন্তু এসব প্রযুক্তি কিভাবে কাজ করে সেটা হাতে কলমে শেখাতে পারেননি। রাস প্রযুক্তির সেটআপ তৈরি করার পর এখন এখানেই যেন তার ক্লাসরুম, যেখান থেকে জ্ঞান নিয়ে আগামী দিনের শিক্ষার্থীরা প্রমাণ করতে পারবে সারা বিশ্বের মতো বাংলাদেশের উদ্যোক্তারা এই একই প্রযুক্তি দিয়ে মাছ চাষ করে বিপ্লব ঘটাতে পারবেন। অধিক মূল্যের যে মাছগুলি সেগুলি যদি তৈরি করা যায় সেটি একটি হতে পারে। আপনি জানেন যে কাঁকড়ার যে ফ্যাটেনিং বলে অথবা সফট শেল কাঁকড়া তৈরি করে, এটি তো সিঙ্গাপুরে রাস পদ্ধতিতে বিল্ডিং 10 তলা বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে, আর আমাদের দেশে আমরা সেটাকে অনেক বড় জায়গা নিয়ে করছি। যদি বায়োসিকিউরিটি এনশিওর করতে চান, যদি আপনি প্রতিদিন মনিটর করতে চান, ভালোভাবে দেখতে চান, তাহলে আপনার আধুনিকায়ন করতে হবে। এটি একটি এক্সপোর্ট আইটেম, কাজে আমি এই ধরনের একটি ঘরের মধ্যে 5 একর জায়গার যে কাঁকড়ার ফার্ম হবে সেটি 5000 স্কোয়ার ফিটের মধ্যেই আমি সেটা তৈরি করতে পারবো। কাজে এটা হচ্ছে আধুনিকায়ন। আমাদেরকে ধীরে ধীরে সেই দিকে অ্যাডপ্ট করতে হবে, যেতেই হবে। তারই একটি অংশ হিসাবে আমরা শুরু করলাম। এখান থেকে ধীরে ধীরে উদ্যোক্তারা আরও বড় আঙ্গিকে করবে, তারা জ্ঞান পাবে, আরও আধুনিক করে করবে, আমরাই চাই সেটা। হাতে কলমে শিক্ষা পেয়ে শিক্ষার্থীদের কাছেও এখন স্পষ্ট রাস প্রযুক্তি দিয়ে এত মাছ উৎপাদন করেও কেন লাভের মুখ দেখতে পারছেন না উদ্যোক্তারা।
এক্ষেত্রে আমদানি নির্ভর না হয়ে কম খরচে দেশীয় পদ্ধতিতে এরকম রাস প্রযুক্তির সেটআপ তৈরি করা গেলে দৃশ্যপট পাল্টে যাবে। আমার কাছে মনে হয়েছে এটি লাভজনক প্রযুক্তি, যেহেতু আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আমাদের প্রচুর পরিমাণ মাছ উৎপাদন করা প্রয়োজন, কিন্তু আমাদের জায়গা সংকুলন হওয়ার কারণে আমরা সেভাবে মাছ উৎপাদন করতে পারছি না। তার মানে হচ্ছে যে আমাদের কম জায়গায় অধিক পরিমাণ মাছ উৎপাদন করার জন্য হাইলি ইন্টেন্সিভ কালচারে যেতে হবে। তো তারই একটা প্রযুক্তি হচ্ছে RAS প্রযুক্তি বা রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম। বিদেশি একটা যন্ত্র এখানে সেট আপ করতে অনেক বেশি খরচ হবে, তারপরে সেটাকে ট্রান্সপোর্টেশন যে কস্টিং খরচ সেটা আরও বেশি বেড়ে যাবে। তো এটাকে যদি আমরা লোকালি ডেভেলপ করতে পারি, তখন তো আমাদের লোকাল যে যন্ত্র আছে সেগুলো দিয়ে ডেভেলপ করতে পারি, তখন কস্টিং খরচটা অনেক কমে যাবে। অলরেডি সেটা এখানে করা হয়েছে, অনেকগুলো ট্যাঙ্ক এখানে তৈরি করা হয়েছে লো কস্ট RAS পদ্ধতি। আমি আশা পাচ্ছি যে এই টেকনোলজি ডেভেলপ করার পর আমি যে হাতে কলমে শিক্ষা, আমার পুঁথিগত শিক্ষা, তারপর আমার হাতে কলমে শিক্ষা দিয়ে আমি নিজে একজন উদ্যোক্তা হতে পারবো এবং আমি আশা করছি যে আমি লাভজনক হব। আমদানি নির্ভর না হয়ে দেশীয় জ্ঞান ও পদ্ধতিতে যে রাস প্রযুক্তি এখানে দেখানো হয়েছে, সেখানে যে শুধু খরচ কমে আসছে তা নয়, সেই সাথে আধুনিকতার বিষয়টিও এখানে স্পষ্ট। এই যেমন এমন একটি সফটওয়্যার এখানে ডেভেলপ করা হয়েছে যেখানে কোথাও মাছের জন্য প্রয়োজনীয় উপকরণের ঘাটতি হলে মুহূর্তেই তা অ্যালার্ম বাজিয়ে সংকেত দিয়ে দিচ্ছে। এভাবে রাস প্রযুক্তির জন্য যত ধরনের যন্ত্রপাতি লাগে তার বেশিরভাগই আমদানি না করে ডক্টর শাহাবুদ্দিন চেষ্টা করেছেন দেশীয়ভাবে এগুলোকে তৈরি করা, যেখানে খরচ অনেকটাই কমে আসে। সাধারণত 1 শতক জায়গায় অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 2 কেজি হয়। যারা খুব নিবিড়ভাবে তৈরি করে, একক মাছ চাষ করে, সেখানে 30 কেজি বা 40 কেজি মাছ পর্যন্ত তৈরি করা যায় 1 শতক জায়গায়। আর এখানে 1 শতক জায়গা মানে 40 মিটার স্কয়ার, 40 মিটার স্কয়ার। আমরা প্রতি 1000 লিটারে টার্গেট নিচ্ছি 80 থেকে 100 কেজি। কাজে ইট ইজ টু মাচ হায়ার। ভিন্নধর্মী এই প্রতিযোগিতায় শুরুতেই বাদ পড়ে যান তারা যারা তথাকথিত সুন্দরী, আর অংশ নিতে পারেন তারা যারা কিছুটা মুটিয়ে গেছেন বা নানা কারণে যাদের ওজন বাড়তির দিকে। এই মোটা হওয়ার কারণে নারীকে কত ধরনের কটাক্ষ বা বডি শেমিংয়ের শিকার হতে হয় সেটা কেবল ভুক্তভোগী নারীরাই জানেন। অনেক সময় এই বডি শেমিংয়ের শিকার হয়ে নারীরা এতটাই মানসিকভাবে ভেঙে যান যে তাদের যোগ্যতা দিয়ে তারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারেন না। এইসব বিষয় নিয়ে কথা বলাটাও কিন্তু ছিল এই প্রতিযোগিতার অন্যতম একটি উদ্দেশ্য, যেখানে বিজয়ী হয়েছিলেন পারিসা। দেশে প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতা মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন পারিসা। 10 সেপ্টেম্বর ফাইনালের দিন এমন ঘোষণা শুনতে পারাটা ছিল পারিসার জীবনের সবচেয়ে ভালো লাগার একটি মুহূর্ত। এটা এমন এক প্রতিযোগিতা ছিল যেখানে প্রতিযোগীদের সমাজের কাছে প্রায়ই শুনতে হয় তাদেরকে দিয়ে নাকি কিছু হবে না, কারণ তারা মোটা, তারা তথাকথিত সুন্দরী নন। এরকম মোটা মেয়েদের মেধা ও যোগ্যতা খুঁজে বের করাই ছিল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। প্রতিযোগিতার যে নাম অর্থাৎ মিস অ্যান্ড মিসেস প্লাস, সেই প্লাস শব্দ দিয়ে এখানে বোঝানো হচ্ছে বাড়তি ওজন বা মুটিয়ে যাওয়ার বিষয়টি। সমাজের একটা থাকে না মাপকাঠি যে আপনাকে চিকন হতে হবে, সুন্দর হতে, ফর্সা হতে হবে, ওখান থেকে একটু যারা মোটা বা এরকম ওদের জন্য। তো এখন এটা না অনেকে বুঝতে পারে না। ফার্স্টে এই প্লাস দেখে অনেকে চিকন যারা মানে নর্মাল যারা ওরাও রেজিস্ট্রেশন করছিল, বুঝতে পারছিল না যে আসলে এটা কিসের কারণে। পরে একটা বলা হয়েছে যে আপনাদের সাইজ দেওয়া আছে, ইন্টারন্যাশনালি একটা সাইজের মাপ থাকে যে এই মাপের চেয়ে বেশি হলে আপনার হচ্ছে প্লাস। তো ওই হিসাবে হচ্ছে এই জিনিসটা করা হয়েছে, যারা একটু ওই আকৃতি থেকে একটু বেশি ওদের জন্য এটা করা হয়েছে। আমাদের কন্টেস্ট্যান্টরা ছিল কি সবাই খুবই মানে কনফিডেন্ট ছিল,
ওরা মোটা ছিল কিন্তু অনেক কনফিডেন্ট যে আমি মোটা, আমি ওটা নিয়ে কনফিডেন্ট। সো ওইরকম সবার মধ্যে আর আলাদা আলাদা প্রত্যেকজনের না একটা প্রতিভা ছিল, মানে ওদের মধ্যে একটা ইনার ট্যালেন্ট, মানে একজন গান গায় ভালো, একজন নাচে ভালো, অভিনয় করে একজন ভালো, তো সবার মধ্যে একটা না একটা ট্যালেন্ট ছিল। আমি প্রথম দিন থেকেই অডিশনের ফার্স্ট ডে থেকে আমি নাচেই ছিলাম। আমি গানও গাই, আমার গান শুনে অনেকেই বলেছে যে তুমি গানের দিকেও যেতে পারো যেহেতু নাচ করেছো, বাট আমার ছিল সবসময় প্যাশনটা ছিল নাচের প্রতি। সো আমি নাচটাই করেছিলাম একদম ফার্স্ট অডিশন থেকে একদম লাস্ট গালা রাউন্ড পর্যন্ত আমার নাচের মধ্যেই ছিল। আমাদের ছিল হচ্ছে আমাদের হাঁটার ছিল, র্যাম্প ওয়াক ছিল, তারপর আমাদের নিজেকে প্রেজেন্ট করা, আমাদের সুন্দর করে কথা বলা, সব কিছুর উপরে হচ্ছে আমাদের মার্কস ছিল। সব কিছুই দেখা হয়েছে, মানে শুধুমাত্র যে আপনি নাচ পারেন দেখে নাচে আপনাকে দেখানো হবে ওরকম কিছু ছিল না। ভাবতাম বড় হয়ে নায়িকা হব, মডেল হব, কিন্তু আমাদের দেশে প্লাস সাইজ মেয়েদেরকে নিয়ে তেমন করে কাজ করা হয় না। মিস অ্যান্ড মিসেস প্লাস বিজয়ী পারিসার খুব শখ ছিল তার যে নাচের প্রতিভা রয়েছে সেটা দিয়ে তিনি কোনো প্রতিযোগিতায় অংশ নেবেন। কোনো এক সময় সেরকম একটি প্রতিযোগিতায় অংশও নিয়েছিলেন তিনি, কিন্তু এক পর্যায়ে তিনি ঠিকই বুঝে গেলেন যে এই সমাজে শরীর কিংবা চেহারা তথাকথিত সুন্দর না হলে মেয়েদের কতটা বিড়ম্বনার শিকার হতে হয়। নাচ গানের সাথে অনেক যুক্ত ছিলাম, তো আমার ছোটবেলায় নাচের দিকে মানে রিয়ালিটি শোগুলো যে হয় নাচের, আমি চেয়েছিলাম যাব, আমি গিয়েছিলাম একবার, কিন্তু ওখানে গিয়ে দেখেছি কি মানে আপনার এই যে প্লাস সাইজ, আমি একটু মোটা, ওই কারণে আমাকে অনেকভাবে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তো ওখান থেকে আমি নিজেই সরে এসেছিলাম। এরপর থেকে আর কখনো আমার মনের মধ্যে আসেনি যে আমি কোনো কম্পিটিশনে যাব। মিস অ্যান্ড মিসেস প্লাস চ্যাম্পিয়ন হওয়ার পর এমনিতেই কিছুটা শুকিয়ে গেছেন পারিসা, কিন্তু ছোটবেলা থেকেই তার ওজন ছিল বাড়তি। মোটা হওয়ার কারণে ব্যক্তিজীবন কিংবা একজন মেকআপ আর্টিস্ট হিসেবে পেশাগত জীবন সবসময় তাকে শিকার হতে হয়েছে বডি শেমিংয়ের। আমি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছি এবং হচ্ছে আমি লাইভ প্রমোটার হিসেবেও কাজ করি, তো দুইটার কারণে কিন্তু আমার ফেসবুকে লাইভ আসতে হয়, বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রাম ইউটিউবে লাইভ আসতে হয়। তো ওখানে আসলে হচ্ছে কি জানি না কেন আমার মেকআপ ভালো হলেও অনেকে অনেক ধরনের বলবে যে এই তোমার জন্য তো কিছুই দেখা যাচ্ছে না, স্ক্রিন জুড়ে শুধু তুমি দাঁড়িয়ে আছো। আমার মধ্যে ট্যালেন্ট ছিল, নাচ গান বলেন সব কিছুই, বাট ওরা হচ্ছে কি যেমন আমি নাচ করতাম, সবসময় আমাকে বলা হতো যে তুমি এত বড় শরীর নিয়ে তো হাঁটতেই পারো না, তুমি নাচবা কীভাবে, তারপর স্টেজে যে উঠছো স্টেজ তো ভেঙে যাবে, মানে অনেক ধরনের কথা, এরকম কথা আমাকে ডিমোটিভেট করার জন্য আর কি বলা হতো। প্রথম দিকে অনেক মন খারাপ লাগতো, নিজে নিজে একা রুমে বসে থাকতাম আর ভাবতাম যে আসলেই তো কেন আমাকে আল্লাহ এরকম বানালো, যে ওরা একদম সুন্দর পারফেক্ট, তাহলে আমি কেন এরকম হলাম, তা আমার মধ্যে তাহলে আসলে কোনো গুণ নেই, থাকলেও মনে হতো কি নেই, কারণ সবাই আমাকে বলছে তোমার মধ্যে কিছু নাই, তুমি পারবা না, কারণ দেখো ওই মেয়েটা কত সুন্দর, তোমাকে কেমন লাগে, বেসাইজ লাগে, ওর পাশে তোমাকে দাঁড়ালে তো মানে ওকেই দেখবে সবাই, তোমাকে আর দেখবে না। তো এইগুলো ছিল আর কি, মনের মধ্যে খারাপ লাগাটা ছিল। শরীর বা চেহারা নিয়ে যে কটাক্ষ বা বডি শেমিং চলে সেটার বিরুদ্ধে আওয়াজ তোলা ছিল মিস অ্যান্ড মিসেস প্লাস প্রতিযোগিতার একটি বিশেষ উদ্দেশ্য, তাই এই নিয়ে কাজ করে যেতে চান পারিসা। আমার একটা ইচ্ছা কি, এটা আমার কম্পিটিশনে আসার আগে ছিল না, সত্যি কথা, এটা কম্পিটিশনে আসার পর আমি যখন গ্রুমিং ক্লাসগুলো করেছি এরপর আমার একটা ইচ্ছা এসেছে যে আমিও চাই আমার মতো যারা মেয়েরা আছে ওদেরকে নিয়ে আমি এরকম একটা গ্রুমিং ক্লাসের একটা মানে কি বলে ক্লাস করাবো আর কি ওদেরকে, কারণ আমি 3 মাসের গ্রুমিং ক্লাস করে যতটুকু কনফিডেন্স গ্রো করতে পেরেছি, আমি আশা করি ওসব মেয়েদেরকে নিয়েও যদি কাজ করা হয় ওদের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে এবং ওরাও সামনে আসতে পারবে। হ্যাঁ, যারা বডি শেমিংয়ের শিকার হচ্ছে, যাদেরকে প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা শুনতে হয়, কটাক্ষ শুনতে হয়।
সারা বিশ্বে আমাদের মেধাবী তরুণরা যেভাবে ছড়িয়ে গেছেন, তাতে এই তরুণরা কে কোথায় কীভাবে মেধার স্বাক্ষর রাখছেন সেটা হয়তো আমরা অনেকেই জানি না। যেমন আমরা হয়তো অনেকেই জানি না সুইডেনে বসবাসরত একজন তরুণ নির্মাতা তারেকের কথা। সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য নির্মাতারা সুইডেনে প্রতি বছর তাদের গল্পগুলো সরকারের কাছে জমা দেন। সেখান থেকে একটি গল্প সেরা হয়ে থাকে। এবার তারেকের গল্পটি সেরা হয়েছে। এর আগেও তারেকের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সেরা হয়েছিল, যে কারণে এবার তারেকের মেলানকোলিয়া নামে যে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে সেটা নিয়ে সুইডেনের দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমার নাম তারিক হাসান সাজন। আমি সুইডেনে যখন আমার 6 বছর তখন সুইডেনে আসি। এখানে আমি ফিল্ম লাইনে পড়াশোনা করে আমি ফিল্ম ডাইরেক্টর হিসেবে কাজ করি। এই মুহূর্তে আমরা আমার লেটেস্ট শর্ট ফিল্মের সেটেই আছি। এই ফিল্মটার ডাইরেকশন আমার, আর ইভেন স্ক্রিপ্টটাও আমি লিখেছি। স্ক্রিপ্টটা লেখার পর আমি এই সুইডিশ গভর্নমেন্ট থেকে অনুদান পাই। এই ফিল্মটার ঘটনা হলো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স নিয়ে। ফিল্মটা সাবজেক্টটা একটু ভিন্নভাবে দেখায়। ফিল্মটার মেইন ঘটনা প্লে আউট করে একটি টিভি শোতে। শোটার হোস্ট, যার নাম মান্নে, তার ভিউ হলো যে ওয়ার্ল্ডের সব কিছু নিয়ে মজা করা যায়, সব কিছুই রিডিকুলাইজ করা যায়। আর এই ফিল্মে একটি পার্টিকুলার ম্যাটার নিয়ে শোটা হবে, একটি ডিজিজ, একটি নতুন অসুখ যেটা মানুষকে সাদা কালো করে দেয়। ফিল্মটার মানে তাহলে কি, এটাই দর্শকদের বুঝতে হবে। বাট আমি এটা বলতে পারবো, আজকের হার্শ রিয়ালিটিতে যেখানে কেউ কাউকে রেসপেক্ট করে না, কোনো ম্যাটার সিক্রেট না, আমরা সবাই কিন্তু একটু কালারলেস ফিল করি। ফিল্মের ঘটনাটা বানানো, বাট ফিল্মের ম্যাটারটা খুবই রিয়াল। আমি মনে করি আমরা বাংলাদেশিরা আমাদের ট্র্যাডিশন, কালচার, আমাদের পড়াশোনার আগ্রহ, এই জিনিসটা আসলে একটা স্পেশাল। আর এটার জন্যই আমি মনে করি যে আমরা বাংলাদেশের যেখানেই থাকি আমাদের একটা স্পেশাল স্ট্রেংথ আছে। আমি মনে করি যে সামনে আরও বাংলাদেশে অ্যান্ড বিদেশে ইয়ং বাংলাদেশিরা আরও সাকসেসফুল হবে বিভিন্ন জায়গায়, ক্রিয়েটিভ ফিল্ডে, পড়াশোনা, মেডিকেল, সায়েন্স, সব দিকে। যেহেতু বাংলাদেশিরা সব জায়গায় ভালো করতেছে, তো আমার মধ্যেও এটা একটা মোটিভেশন দিতেছে যে আমিও আমার ক্যারিয়ার, এখনও আমি ইয়ং ক্যারিয়ার, আমি শুরুতে আছি। সো আমারও এটা একটা মোটিভেশন দিতেছে যে আমিও কিছু একটা বড় করার স্বপ্ন আছে। সো আশা করি ইনশাল্লাহ এটা মানে সাকসেসফুল হব। আমি প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশি হয়ে সুইডিশ ভাষায় স্ক্রিপ্ট লেখে এটার জন্য আমি ফান্ডস পেতেছি। আমার সাথে সুইডিশ অ্যাক্ট্রেসরা কাজ করতেছে। আমি মনে করি যে এটা আসলে একটা মানে বাংলাদেশি হয়ে একটা প্রাউড ফিল করার জিনিস। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।